আমরা স্কেল রিলেটেড ফার্স্ট বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে রাইট মাইন্ডসেট এবং অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে বেশ কিছু এক্সারসাইজেস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন লিনিয়ার প্যাটার্নস, হারমোনিক প্যাটার্নস, এক্সেট্রা। এর পরবর্তী যে বিষয়টা আমাদের আসতে হবে সেটা হচ্ছে ফ্রেজিং, কারণ এই সমস্ত জিনিসের কালমিনেশন হয় হচ্ছে ফ্রেজিংয়ে। তো বিষয়টা শুরু করার আগে ফ্রেজিং ফ্রেজিং বিষয়টাকে বাংলায় ব্যাখ্যা করতে গেলে অনেকটা বলা যায় হচ্ছে বাক্য বিন্যাস। গ্রেট মিউজিশিয়ানসরা বহুলাংশে মিউজিককে ভাষার সাথে তুলনা করে। তারা বলেন আমরা যেভাবে আমাদের মাতৃভাষা শিখি সেই একই পদ্ধতিতে যদি আমরা মিউজিকটা শেখার চেষ্টা করি তাহলে আমাদের প্রভূত উপকার হবে। যেমন আমাদের মা যদি জিজ্ঞাসা করে দুপুরে কি দিয়ে ভাত খাবি, আমরা কিন্তু তার উত্তরে বলি না যে বাবুঘাটে বহুদিন লঞ্চ চড়া হয়নি। দুটো বাক্যের মধ্যে গঠন ঠিক থাকা সত্ত্বেও একটা বাক্যের সাথে আর একটা বাক্যের সম্পর্ক কিন্তু ঠিক নেই। কিন্তু বাজানোর সময় আমরা স্কেলটাকে আপস অ্যান্ড ডাউনস করে যাই এবং বহু সময় এমন কিছু বাজাই যেটা অ্যাকম্প্যানিমেন্টের সাথে বা রিদম সেকশনের সাথে সোলোর কোনো সম্পর্কই নেই, কারণ আমরা ফ্রেজ বিল্ডিং কি এই বিষয়টা বহু সময় অ্যাক্সেস করতে পারি না। তো এর থেকে বেরোনোর উপায় কি? ফ্রেজিং বিষয়টা বুঝতে গেলে আমাদের 5টা পয়েন্ট সম্পর্কে একটা পূর্ণ ধারণা তৈরি করতে হবে। পার্ট 1, টেনশন অ্যান্ড রিলিজ। আমরা যখন কথা বলি তখন বেশ গুরুত্বপূর্ণ কিছু অংশের সময় আমরা উচ্চারণে বেশি জোর দিই। আবার যখন আমরা খুব ক্যাজুয়ালি কথা বলি, যেটাকে ফালতু কথা আমরা বলে থাকি, সেই সময় আমরা উচ্চারণে একদমই জোর দিই না। একই রকমভাবে মিউজিকেও এই বিষয়টা একইভাবে খাটছে। যেমন কোনো হয়তো সামনে নতুন একটা কর্ড চেঞ্জ আসছে, হয়তো সেটা টেন্সড কর্ড। মিউজিক্যাল টার্মে সাধারণত আমরা সেটাকে ডমিনেন্ট কর্ড বা ডিমিনিশড কর্ড বলি। সেই কর্ডের সময় আমরা স্পেসিফিক একটা নোটে এমফাসিস বেশি দিলাম, এমনভাবেই দিলাম যাতে কর্ডের কালারটা ফুটে উঠল। আবার যখন আমরা টেনশন কর্ড থেকে রুট কর্ডে ফিরছি তখন আমরা টেনশনটা স্মুথলি রিলিজ করতে থাকি। তো শ্রোতার মনে একটা রিল্যাক্সড ফিলিং আসতে থাকে। যেমন কাজ থেকে মানুষ বাড়ি ফেরার পর তাদের চোখে মুখে দেখলে বোঝা যায় এই বাড়ির বিছানায় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে সে বসে বিশ্রাম নেবে। পার্ট 2, পেস। পেস অর স্পিড নিয়ে আমাদের গিটার প্লেয়ারদের একটা অদ্ভুত ধারণা থাকে, অ্যাজ ইফ ফাস্ট বাজাতে পারলে বোধহয় নারী আকর্ষণ বেশি করা যাবে বা অন্য গিটার প্লেয়ারদের মধ্যে একটা ভয় সৃষ্টি করা যাবে। আমরা কথা বলার সময় এটা লক্ষ্য করে দেখেছি, যখন আমরা রেগে যাই আমাদের কথা বলার স্পিড এবং ভলিউম কিন্তু বেড়ে যায়। তো একইভাবে কোনো হাই এনার্জি রক মোমেন্টে প্লেয়াররা করে থাকে কি, তাদের স্পিড এবং ভলিউমটাকে ইনক্রিজ করে। আবার যখন সেই এনার্জিটা রিলিজ হয়, অ্যাজ ইফ কোরাস সেকশন থেকে যখন আবার ভার্স সেকশানে আসছে তখন সেই টেনশনটা রিলিজ করে তারা আবার অ্যাট ইজ ফিরে আসে। আমাদের জীবনে এমন কিছু মানুষজনের সঙ্গে পরিচয় হয় যাদের কথা শুনলে মনে হয় যেন তাদের মলত্যাগের বেগ পেয়েছে। এক শ্বাসে তারা যেন প্রচুর কথা বলে যেতে চাইছে। আবার এমন কিছু মানুষজনের সাথে পরিচয় হয় যাদের কথার গতি অত্যন্ত ধীর, শুনে মনে হয় যেন পাশে শুয়ে ঘুমিয়ে পড়ি। সো প্লেয়িংয়ের সময়ও এই পেস বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। কনস্ট্যান্ট যদি আমি ফাস্ট বাজানোর চেষ্টা করি তার ফলে হবে কি, শ্রোতার কানে একটা বিরক্তি তৈরি হবে। আবার যদি অত্যন্ত রিল্যাক্সড গতিতে আমি নিয়ে যাই তখন শ্রোতার কিন্তু একটা বোরডাম তৈরি হবে। তো স্পিড এবং স্লো এই বিষয়টার মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য রেখে আমাদের বাজাতে হবে। পার্ট 3, অর্নামেন্টস।
আমরা যখন বাজাই তখন এই ফ্রেজ বিল্ডিংয়ের সময় নিজেদের মতো করে অনেক মিউজিক্যাল অর্নামেন্টস আমরা ব্যবহার করি, যেমন বিভিন্ন রকমের ছোট ছোট এফেক্টস লাইক বেন্ডিং, স্লাইডস, আরও অন্যান্য গিটার টেকনিক্স হতে পারে। এইগুলো যদি আমরা একদমই না ব্যবহার করি তাহলে বাজনাটা শুনতে অনেকটা ডিম সেদ্ধ, কলা এই রকম মনে হবে, যেন স্বাদহীন একটা খাবার আমরা খাচ্ছি। আবার যদি আমরা এটা অতিরিক্ত ব্যবহার করি তাহলে হয়ে যাবে বর্তমান কালের ব্রাইডাল মেকআপ, সুন্দরী পাত্রী কিম্ভূত কিমাকার। তো এই বিষয়টা তো আমাদের লক্ষ্য দিতে হবে, আমরা কতটা ইউজ করব, আবার কখন কম ইউজ করব। পার্ট 4, কনটেক্সট। তো স্থান কাল পাত্র বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আমরা বন্ধুদের সাথে কথা বলার সময় মাঝে মাঝে একটু গালিগালাজ ব্যবহার করে ফেলি, কিন্তু বাবা মার সাথে কথা বলার সময় কিন্তু এটা করি না। করে ফেললে কি হবে? বেধড়ক ঠ্যাঙানি। তো একইভাবে একটা মেলোডি কম্পোজিশনের সময় যদি আমরা জ্যাজ ফিউশন আইডিয়াস ইউজ করতে যাই তাহলে শ্রোতাকে বিরক্ত করা হবে। আবার উল্টোটা, যদি হাই এনার্জি রক মোমেন্টসে আমরা রাবীন্দ্রিক প্রভাব ব্যবহার করতে যাই, একই রকমভাবে বিষয়টা অস্বস্তিকর হয়ে উঠবে। তো জনরা অনুযায়ী ফ্রেজিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পার্ট 5, টাইম ফেল। এই বিষয়টা ব্যাখ্যা করা বেশ কঠিন। টাইম ফিল বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে একটা গানের যে মেট্রোনমিক টাইম সিগনেচার আছে সেইটা একটা প্লেয়ার কিভাবে ইন্টারপ্রেট করছে, তার রিদমিক ইন্টারপ্রিটেশনটা কীরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করছে টাইম ফিল বিষয়টা। তো প্লেয়ারের নোট প্লেসমেন্ট বিটের এগেনস্টে কোথায় হচ্ছে তার উপর গ্রুভের বা টাইম ফিলের বিষয়টা নির্ভর করছে। প্লেয়ার যদি বিহাইন্ড দ্য বিট অ্যাপ্রোচ ব্যবহার করে তাহলে এটা শুনতে অনেক বেশি একটা রিল্যাক্সড ফিলিং তৈরি হবে শ্রোতাদের মধ্যে। তো এই অ্যাপ্রোচটা অনেক বেশি ফাঙ্ক বা স্লো ব্লুজ জনরায় ব্যবহার হয়। আবার স্লাইটলি অ্যাহেড অফ বিট অ্যাপ্রোচ যদি প্লেয়াররা ব্যবহার করে তাহলে একটা রাশিং বা এক্সাইটমেন্ট ফিলিং তৈরি হয়। এই বিষয়টা জেনারেলি আপ টেম্পো জ্যাজ, পাঙ্ক রক এই ধরনের জনরাতে ইউজ হয়ে থাকে। আবার যদি টপ অফ দ্য বিট অ্যাপ্রোচ ব্যবহার করা হয়, মানে গ্রিডের সাথে এক্স্যাক্টলি লক করে করে নোট প্লেসমেন্টটা হচ্ছে, তাহলে অনেক বেশি অ্যাকিউরেসি এবং প্রিসাইজ বিষয়টা মনে হয় শুনে। যেমন মার্চিং ব্যান্ড বা পপ মিউজিকে এই ধরনের বিষয় অনেক বেশি পপুলার। কনসিস্টেন্টলি টাইম ফিলটাকে গান অনুযায়ী ধরে রাখাটাই হচ্ছে আমাদের মেন প্র্যাকটিসের বিষয়। এটার জন্য বেস্ট প্র্যাকটিস অ্যাপ্রোচ আমরা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন মিউজিক্যাল জনরার মিউজিক খুব মনোযোগ সহকারে শোনা। তাহলেই বুঝতে পারবো বিভিন্ন মিউজিক্যাল জনরায় এই ধরনের যে ডিফারেন্ট অ্যাপ্রোচেসগুলো ইউজ হয় সেই অনুযায়ী আমরা কি করে নিজেদের সাথে অ্যাডজাস্ট করব। এছাড়া ফিজিক্যাল প্র্যাকটিস এলিমেন্ট হিসেবে আমরা মেট্রোনাম, বিভিন্ন ড্রাম গ্রুভ এইগুলোর সাথে অভ্যেস করতে পারি। যেহেতু টাইম ফিল বিষয়টার এক্স্যাক্ট কোনো প্র্যাকটিস মেথড হয় না, আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সেন্স অফ টাইম ঠিকভাবে ডেভেলপ করি, তাহলে আমাদের টাইম ফিল বিষয়টা রপ্ত করতে বা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো ফ্রেজিং বিষয়টা ডেভেলপ করতে গেলে আমাদের এই 5টা পয়েন্ট নিয়ে একটু গভীরভাবে স্টাডি করা দরকার।
ফার্স্ট হচ্ছে টেনশন অ্যান্ড রিলিজ, সেকেন্ড হচ্ছে পেস, থার্ড হচ্ছে অর্নামেন্টস, ফোর্থ হলো কনটেক্সট এবং ফিফথ হলো টাইম ফিল বা জেনারেলি যেটাকে বলা হয় গ্রুভ। তো ফ্রেজিং বিষয়টা আমি এক্সপ্লেন করতে গিয়ে আমাদের বাস্তব জীবনের কিছু উদাহরণ ব্যবহার করেছি। একটা জিনিস কিন্তু খুবই গুরুত্ব দিয়ে মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে মিউজিক কিন্তু আমাদের জীবনের বহির্গত কোনো বিষয় নয়, খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার অন্যান্য ভিডিওগুলো যেমন এইটা বা এইটা ভিডিও দুটো তোমরা দেখে নিও। পরের দিনে আমরা আবার একটা ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো